বিংশ শতাব্দী থেকে শুরু করে আজকের ২১ শতক আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে প্রভাবশালী কৌশলটি কি জানেন? কন্টেইনমেন্ট বা নিয়ন্ত্রণ নীতি। আজকের এই এক্সপ্লেইনারে আমরা সরাসরি এই নীতির গভীরে ডুব দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আধুনিক ইন্দো প্যাসিফিক কৌশল পর্যন্ত কিভাবে এই একটা নীতি পুরো বিশ্বের রাজনৈতিক গতিপথ ঠিক করে দিয়েছে তার আদ্যোপান্ত আমরা বিশ্লেষণ করব। বিসিএস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো বড় পরীক্ষার প্রস্তুতির জন্য এই কনসেপ্টটা একদম পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক। পুরো বিষয়টিকে আমরা খুব সহজে ৬টি ধাপে ভাগ করে নিয়েছি। কন্টেইনমেন্টের উৎপত্তি, এর সামরিকীকরণ, বৈশ্বিক সংঘাত, সোভিয়েত পতন, আধুনিক কন্টেইনমেন্ট 2.0 এবং সবশেষে এর ঐতিহাসিক মূল্যায়ন। এই ম্যাপটা মাথায় রাখলে পুরো টাইমলাইনটা বুঝতে বেশ সুবিধা হবে। সহজ কথায় কন্টেইনমেন্ট বা নিয়ন্ত্রণ তত্ত্ব আসলে কি? ধরুন আপনার একজন চরম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে। আপনি সরাসরি তার সাথে যুদ্ধে না জড়িয়ে তাকে সব দিক থেকে এমনভাবে ঘিরে ফেললেন যে সে আর বাড়তে পারল না। মূল টার্গেট ছিল সোভিয়েত সাম্যবাদকে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভেতর আটকে ফেলা। এর পেছনে তাত্ত্বিক ধারণাটা ছিল বেশ ইন্টারেস্টিং। যদি সোভিয়েত সিস্টেমকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা যায়, তবে একসময় তাদের নিজেদের অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতার কারণেই সেই সিস্টেম ভেঙে পড়বে। এই পুরো মাস্টার প্ল্যানের পেছনের কারিগর ছিলেন জর্জ এফ ক্যানন। ১৯৪৬ সালে মস্কো থেকে পাঠানো তার বিখ্যাত লং টেলিগ্রাম আর ১৯৪৭ সালে মিস্টার এক্স ছদ্মনামে লেখা একটা প্রবন্ধই ছিল এই নীতির মূল ভিত্তি। ক্যানন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, সোভিয়েত সম্প্রসারণবাদের মূলে কোনো লজিক নেই, আছে এক ধরনের মানসিক বা স্নায়বিক নিরাপত্তাহীনতা। রুশ শাসকদের সবসময় এমন একটা বিভ্রম কাজ করে যে নিজেদের ভেতরের ব্যর্থতা ঢাকতে তাদের একটা বহিরাগত শত্রু দাঁড় করাতেই হবে। এখন দেখুন খাতায় কলমে থাকা একটা থিওরি কিভাবে বাস্তবে রূপ নিল, তার একটা চেইন রিয়াকশন আছে। ১৯৪৬ সালের সেই থিওরি ৪৭ সালে ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে রাজনৈতিক রূপ পেল। এরপর ইউরোপে সাম্যবাদের বিস্তার ঠেকাতে $১৩ বিলিয়ন ঢেলে তৈরি হল বিশাল এক অর্থনৈতিক প্রাচীর, যাকে আমরা মার্শাল প্ল্যান নামে চিনি। কিন্তু খেলা ঘুরে গেল ১৯৪৯ সালে, যখন সোভিয়েত ইউনিয়ন সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালাল। এর ঠিক পরপরই ১৯৫০ সালে এনএসসি ৬৮ দলিলের মাধ্যমে শুরু হয়ে গেল বৈশ্বিক সামরিক উত্তেজনা। আর এভাবেই আমরা প্রবেশ করি আমাদের দ্বিতীয় পর্বে, কিভাবে এই রাজনৈতিক নীতি পুরোপুরি সামরিক রূপ নিল। জর্জ কেনানের অরিজিনাল মডেল আর এনএসসি 68 মডেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। কেনান চেয়েছিলেন কূটনীতি আর অর্থনীতির মাধ্যমে বিশ্বের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল রক্ষা করতে, কিন্তু পল নির্জে এসে পুরো কনসেপ্টটাই বদলে দিলেন। তিনি বললেন, হুমকিটা কেবল রাজনৈতিক নয়, এটা সামরিক, আর এর পরিধি হবে পুরো বিশ্ব। তাদের নতুন স্লোগান হল, যে কোনো জায়গায় পরাজয় মানে সব জায়গাতেই পরাজয়। পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুই মডেলের পার্থক্যটা মাথায় রাখা একদম মাস্ট। আর এই বৈশ্বিক সামরিক ম্যান্ডেটের প্রথম বড় ধাক্কাটা লাগে এশিয়াতে। জন্ম নেয় বিখ্যাত ডমিনো থিওরি, মানে একটা দেশের সাম্যবাদ এলে আশেপাশের দেশগুলো তাসের ঘরের মতো একে একে পড়ে যাবে, এই চরম আতঙ্ক। এর সরাসরি রেজাল্ট ছিল ১৯৫০ সালের ভয়াবহ কোরীয় যুদ্ধ। যুদ্ধটা একটা অচলাবস্থার মাধ্যমে শেষ হলেও এটা এশিয়ায় সিয়াটো এবং সেন্টোর মতো বিশাল সব সামরিক জোটের জন্ম দিয়ে যায়। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, বৈশ্বিক সংঘাত এবং প্রক্সি যুদ্ধ। তাত্ত্বিক সীমানা ছাড়িয়ে এবার আমরা দেখব বাস্তব যুদ্ধক্ষেত্র। কন্টেইনমেন্ট নীতির ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ব্যর্থতা কোনটি? নিঃসন্দেহে ভিয়েতনাম যুদ্ধ। সমস্যাটা হয়েছিল স্নায়ুযুদ্ধের লেন্স দিয়ে বিশ্বকে দেখতে গিয়ে আমেরিকা ভিয়েতনামের স্থানীয় মানুষের তীব্র জাতীয়তাবাদ আর উপনিবেশ বিরোধী সেন্টিমেন্টকে পাত্তাই দেয়নি। কন্টেইনমেন্টের দোহাই দিয়ে দিনের পর দিন একটা চরম অজনপ্রিয় আর স্বৈরাচারী সরকারকে ব্যাক করে গেছে তারা। এমনকি খোদ জর্জ কেনান ১৯৬৬ সালে বলেছিলেন, ভিয়েতনামে আমেরিকার আসলে কোনো স্ট্র্যাটেজিক স্বার্থই নেই। এই সামরিক ভুল শুধু যে আমেরিকার আন্তর্জাতিক ইমেজ ধ্বংস করেছিল তা নয়, দেশেও তৈরি করেছিল ভয়াবহ মুদ্রাস্ফীতি আর সামাজিক বিভাজন। আর এই ধ্বংসলীলা শুধু এশিয়াতেই আটকে থাকেনি। ৭০-এর দশকে পুরো ল্যাটিন আমেরিকা আর আফ্রিকা হয়ে ওঠে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের এক বিশাল দাবাবোর্ড। চিলিতে সিআইএর মদদে গণতান্ত্রিক সরকার উৎখাত হোক, বা কঙ্গোয় ইউরেনিয়াম খনির লোভে প্যাট্রিস লুমুম্বাকে হত্যা, সবই করা হয়েছিল ওই কন্টেইনমেন্টের নামে। আদর্শ ঠেকানোর নামে স্থানীয় মানুষের মানবাধিকার আর স্থিতিশীলতাকে রীতিমতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছিল। তবে এই নীতির একটা চরম পারমাণবিক ধ্বংসযোগ্য এড়ানোরও রেকর্ড আছে। ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের কথা ভাবুন। প্রেসিডেন্ট জন এফ কেনেডি তখন সরাসরি ব্লকেড বা যুদ্ধের ডাক না দিয়ে খুব সূক্ষ্ম একটা চাল দিলেন।
তিনি একে বললেন কোয়ারেন্টাইন, যা ছিল মূলত একটা নৌ অবরোধ। এতে সরাসরি যুদ্ধ ঘোষণা হলো না ঠিকই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আলোচনার টেবিলে বসতে বাধ্য হল। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকেই কিন্তু পরে বিখ্যাত হটলাইন যোগাযোগের আইডিয়াটা আসে। এবার চতুর্থ পর্ব, রোলব্যাক এবং সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত পতন। ৮০ দশকে এসে কন্টেইনমেন্ট আর শুধু আটকে রাখার মধ্যে সীমাবদ্ধ রইল না। প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন চালু করলেন রিগেন ডকট্রিন বা রোলব্যাক কৌশল। মানে শুধু ঠেকিয়ে রাখা নয়, এবার আক্রমণাত্মকভাবে শত্রুকে পিছু হটতে বাধ্য করা হবে। আফগানিস্তানে মুজাহিদিনদের হাতে অত্যাধুনিক স্টিঙ্গার মিসাইল তুলে দেওয়াটা ছিল এরই অংশ। এই চালে সোভিয়েত অর্থনীতি চরম মার খেয়েছিল ঠিকই, কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। এখান থেকেই পরবর্তীতে আল কায়দার মতো সংগঠনগুলোর জন্ম হয়। ১৯৯১ সালে যখন সত্যি সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন ইতিহাসবিদদের মধ্যে রীতিমতো তর্ক বেঁধে গেল পতনটা আসলে হলো কার কারণে। একদল ঐতিহাসিক যেমন ওড আর্নে ওয়েস্টার্ড বলেন পতনটা হয়েছে তাদের নিজেদের ভেতরের কাঠামোগত দুর্বলতা আর অর্থনৈতিক স্থবিরতার কারণে। অন্যদিকে আরেক দল স্ট্রংলি আর্গিউ করেন যে না, আমেরিকার এই আগ্রাসী সামরিক চাপের কারণেই সোভিয়েত ইউনিয়নকে এমন এক প্রতিরক্ষা প্রতিযোগিতা নামতে হয়েছিল যা তাদের অর্থনীতির মেরুদণ্ডই ভেঙে দেয়। আমরা চলে এসেছি পঞ্চম পর্বে, কন্টেইনমেন্ট 2.0 বা আধুনিক ভূরাজনীতি। এতক্ষণের ইতিহাস আমাদের আজকের দিনে কোথায় এনে দাঁড় করিয়েছে। সোভিয়েত আমল শেষ, এখনকার টার্গেট কে? চীন। আর এই আধুনিক কন্টেইনমেন্টের 4টা মূল পিলার আছে: প্রযুক্তি, অর্থনীতি, সামরিক জোট আর তথ্য। খেয়াল করে দেখুন, 2022 সালের চিপস অ্যাক্ট দিয়ে সেমিকন্ডাক্টর টেকনোলজি থেকে চীনকে আটকানোর চেষ্টা হচ্ছে। আইপিএফ দিয়ে সাপ্লাই চেইনকে চীনমুক্ত করার ছক্কষা হচ্ছে। কিন্তু সমস্যা হল, যে দেশটা পুরো বিশ্বের অর্থনীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, বৈশ্বিক অর্থনীতিতে ধস না নামিয়ে তাকে আপনি আটকে রাখবেন কিভাবে? এটাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্ডো প্যাসিফিকের ম্যাপটা একটু চোখের সামনে ভাসান। সমুদ্রপথে চীনের নৌবাহিনীকে আটকাতে আস্ত একটা শেকল তৈরি করা হয়েছে, যাকে বলে আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি। প্রথম ধাপেই আছে তাইওয়ান, যাকে কন্টেইনমেন্টের ভাষায় বলা হয় ডুবন্ত নয় এমন রণতরী। এরপর দ্বিতীয় ধাপে আছে গুয়াম দ্বীপ, যা একটা স্ট্র্যাটেজিক স্প্রিংবোর্ড হিসেবে কাজ করছে। আর তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেকলটাকে টেনে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখনকার স্ট্র্যাটেজিক কম্পিটিশনটা পুরোটাই অ্যাকশন আর রিঅ্যাকশনের খেলা। আমেরিকা সেমিকন্ডাক্টর আটকাচ্ছে, তো চীন রেয়ার আর্থ মেটাল রপ্তানি আটকে দিচ্ছে। আমেরিকা বানাচ্ছে অকাস, চীন বানাচ্ছে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ। সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত এই 3 ফ্রন্টেই এখন এক নিরবচ্ছিন্ন দড়ি টানাটানি চলছে। কন্টেইনমেন্টের একদম লেটেস্ট ভার্সনটা পাওয়া যায় 2025 সালের মার্কিন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে। আগের যুগের সেই আদর্শিক লড়াইয়ের দিন শেষ। এখনকার কূটনীতি চরম বাস্তববাদী আর লেনদেনমূলক। যেমন ধরুন ট্রাম্প করোলারি, ল্যাটিন আমেরিকায় চীনের কোনো রকম বিনিয়োগ বা উপস্থিতি তারা সহ্য করবে না। আর ইন্টিগ্রেটেড ডিটারেন্সের মাধ্যমে প্রযুক্তি, অর্থনীতি আর মিলিটারি সব মিলিয়ে একটা অভেদ্য ওয়াল তোলার চেষ্টা চলছে। একদম শেষ পর্বে চলে এসেছি আমরা, ঐতিহাসিক বিতর্ক ও চূড়ান্ত মূল্যায়ন। এতক্ষণ ধরে আমরা যা জানলাম, অ্যাকাডেমিশিয়ানরা বা ইতিহাসবিদরা একে কিভাবে মূল্যায়ন করেন? মূলত 3টি দৃষ্টিভঙ্গি আছে। অর্থোডক্সরা বলেন এটা একদমই দরকারি একটা আত্মরক্ষামূলক ঢাল ছিল। রিভিশনিস্টরা বলেন সব বাজে কথা, এটা ছিল আসলে আমেরিকার সাম্রাজ্যবাদ আর আধিপত্য বিস্তারের আগ্রাসী অজুহাত। আর পোস্ট রিভিশনিস্টরা বলেন এটা ছিল মূলত পারস্পরিক ভুল বোঝাবুঝি আর ইন্টেলিজেন্স ফেলিওরের ফল, যার বলি হয়েছে সাধারণ মানুষ আর জন্ম নিয়েছে অসংখ্য প্রক্সি যুদ্ধের ট্র্যাজেডি। সবশেষে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য রেখে যাই। আজকের দিনে যখন পুরো পৃথিবীর অর্থনীতি একে অন্যের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তখন বিশ্ব অর্থনীতিতে কোনো বড় ধরনের ধস না নামিয়ে আধুনিক এই কন্টেইনমেন্ট 2.0 কৌশলটা কি আসলেই চালিয়ে নেওয়া সম্ভব, নাকি অতীতের মতো এটাও নতুন কোনো বিপর্যয়ের জন্ম দেবে? এই প্রশ্নটার উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে আগামীর ভূ রাজনীতির ভবিষ্যৎ। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া ধারণাগুলো মাথায় রাখলে আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো জটিল সমীকরণ মেলানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।